সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর এই অধ্যায়টি 53 পৃষ্ঠা থেকে আলোচনা করব। উপরের ছবিতে গুগল আর্থ থেকে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো। বাংলাদেশের উপর দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো। অবক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও ও নিজেরা আলোচনা করো। তা আমরা প্রশ্নের উত্তরটি দেখে নিই। নদীমাতৃক বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ নদী। এই নদীর পানির সাথে বয়ে আসা অবক্ষেপণ নদী এবং সমুদ্রের মোহনায় জমা হয়। এই অবক্ষেপণ বছরের পর বছর ধরে ধীরে ধীরে জমতে থাকে এবং সমতল ভূমির সৃষ্টি করে। এইভাবে সৃষ্ট সমতল ভূমিকে বদ্বীপ বলা হয়। বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী এবং অন্যান্য নদীর সাথে বয়ে আসা অবক্ষেপণের দ্বারাই বাংলাদেশ নামক বদ্বীপের সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলাদেশে অধিকাংশ এলাকা সমতল ভূমি। সুতরাং বলা যায় বাংলাদেশের যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অবক্ষেপণের মাধ্যমে সৃষ্ট। এবার ভেবে দেখো, ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনে তৈরি বাড়ি, টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সমতল ভূমি এবং এই সমতল ভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী। বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই নদীগুলোর। নদীর মাধ্যমে প্রবাহিত পলি দ্বারা গঠিত বাংলাদেশের মাটি খুব উর্বর। মানুষ বাড়িঘর তৈরির জন্য যেসব উপাদান ব্যবহার করে সেগুলো তার আশেপাশের পরিবেশে সহজলভ্য। তাছাড়া এদেশে বাঁশ ও খড় সহজে পাওয়া যায়, যার ফলে মানুষ মাটি, খড়, বাঁশ দিয়েই ঘর বানায়। তাই বলা যায় ভূমিরূপ তৈরি প্রক্রিয়া বাড়ির ডিজাইন নির্ধারণে ভূমিকা রাখে। মানুষের বাড়িঘর নিয়ে তো অনেক কথা হলো। এবার ভেবে দেখো, সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? সব এলাকায় সব মাটিতে কি একই গাছ জন্মে? তাহলে আমরা প্রথম প্রশ্নটি দেখি যে সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? উত্তর, পৃথিবীর সব প্রাণী একই রকম বাসস্থান বেছে নেয় না। ভূমিরূপের ধরন ও গঠনের উপর ভিত্তি করে সেই স্থানের জীব বৈচিত্র্য গড়ে ওঠে। যেমন মরুভূমি অঞ্চলে প্রাণী ম্যানগ্রোভ বনের পরিবেশে টিকে থাকতে পারবে না, কারণ পরিবেশ এবং ভূমির উপর ভিত্তি করে প্রাণীর সমূহ একটি নির্দিষ্ট স্থানের জন্য অভিযোজিত হয়ে ওঠে। মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং পানি অত্যন্ত দুর্লভ। যেখানে দিন অত্যন্ত উষ্ণ এবং রাত অত্যন্ত শীতল হয়ে থাকে, তাই মরুভূমিতে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অনন্য বৈশিষ্ট্যের হয়ে থাকে। উদাহরণস্বরূপ, মরুভূমির উট, ছোট ইঁদুর, সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকতে পারে এবং মরুভূমির ক্যাকটাস কাণ্ডে পানি জমা রাখতে পারে। অন্যদিকে শীত প্রধান দেশ যেখানে বরফ পড়ে সেসব এলাকায় প্রাণীদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে এবং বাহিরে লোম থাকে। এসব তাদেরকে শীত হতে রক্ষা করে এবং এই এলাকার বৃক্ষসমূহ কোণাকার হয়ে থাকে যাতে বরফ সহজেই ঝরে পড়তে পারে। পরবর্তী প্রশ্ন, সব এলাকায় সব মাটিতে কি একই গাছ জন্মে? উত্তর, নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ ভালো জন্মে। সমতল ভূমির উর্বর মাটিতে যেসব উদ্ভিদ ভালো জন্মে সেগুলো লবণাক্ত বা মরুভূমির মাটিতে জন্মায় না। একইভাবে লবণাক্ত বা মরুভূমিতে জন্মানো উদ্ভিদও উর্বর মাটিতে জন্মায় না। পাহাড়ি এলাকার মাটিতে জন্মানো উদ্ভিদ অন্য এলাকায় ভালো হয় না। অর্থাৎ সব এলাকায় সব মাটিতে একই গাছ জন্মায় না। বুঝতেই পারছো, মানুষ ছাড়াও অন্যান্য জীবের বাসস্থানও অনেক দিক থেকে তার পরিবেশ এবং ভূমিরূপের সাথে সম্পর্কিত। একটু আগে স্থানীয় প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। প্রতিটি এলাকায় সেই এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী ঘরবাড়ি নির্মাণের বিশেষ প্রযুক্তি গড়ে ওঠে। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি কি কি ভেবে দেখো। মাটি বা ছনের ঘর এই দেশের সুপ্রাচীন ঐতিহ্য। তোমাদের কারো মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আছে? থাকলে নিশ্চয়ই জানো মাটির ঘর তুলনামূলক ঠান্ডা থাকে, কিন্তু কখনো ভেবে দেখেছো কেন? আবার শহরাঞ্চলে কাচ ঘেরা ঘর তুলনামূলক গরম কেন? এখন প্রশ্নগুলোর উত্তর দেখব। মাটির ঘর তুলনামূলক ঠান্ডা থাকে কেন? উত্তর, গ্রামাঞ্চলে মাটির ঘর ঠান্ডা হওয়ার একটি কারণ হলো মাটির ঘরের দেয়াল অনেক পুরু হয়, ফলে সহজে উত্তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। পুরু দেয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে, তেমনি গরম থেকেও রেহাই দেয়। দিনের বেলায় প্রচন্ড রোদে দেয়াল গরম হয়ে যায়, কিন্তু দেয়ালের গরম ভেতরের অংশে পৌঁছাবার আগে রোদের প্রকোপ কমে যায়, ফলে ঘরের ভেতরে ঠান্ডা থাকে। এরপর দেখো শহরাঞ্চলে কাচ ঘেরা ঘর তুলনামূলক গরম হয় কেন? শহরের বাড়ির দেয়াল বেশি পুরু হয় না এবং বেশিরভাগ বাড়ি দ্বারা ঘেরা থাকায় দিনের বেলায় উত্তাপ সহজেই ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু সূর্য ডুবে গেলে বাহিরে ঠান্ডা হয়ে গেলেও
ঘরের ভেতরের উত্তাপ বাহিরে বের হতে পারে না, ফলে শহরাঞ্চলে কাঁচ ঘেরা ঘর তুলনামূলক গরম থাকে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।